সময় নিয়ে নিলাম। আচ্ছা, গতদিন আমরা কি পড়াচ্ছিলাম মনে ছিল? গত ক্লাসে এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার নিয়ম শিখছিলাম, তাই না? কতগুলো ফাংশনে, যেমন প্রথমটা ছিল ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের ফাংশন হলে কি হবে? এই তোমরা কি শুনতে পাচ্ছ এখন? এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স থাকলে কি হবে, সেটা একটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা দেখেছিলাম। জাস্ট ডি এর পরিবর্তে, আমি আরেকবার রিপিট করছি, ডি এর পরিবর্তে এ বসাই দিয়েছিলাম। ডি এর পরিবর্তে এ বসাইছিলাম, এফ অফ ডি এর পরিবর্তে এফ অফ এ। তবে শর্ত ছিল এফ অফ এ জিরো। যদি জিরো হয় তাহলে আমরা মনে করেছিলাম যে একটা এক্স দ্বারা গুণ করব, আর এই এফ অফ ডি টাকে ডিফারেন্সিয়েট করব, করে তারপরে বসাবো, এরকম ছিল। তারপরে ছিল সাইন অথবা কস, তার জন্য আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়েছিলাম। সাইন বা কসের ক্ষেত্রে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস টি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়েছিলাম সাইন বা কসের ক্ষেত্রে। এই যে সাইন বা কসের ক্ষেত্রে আমরা দেখো এখানে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু ডি এর পরিবর্তে কিছু বসাইনি, তবে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে শুধু ডি যখন রয়ে গেছিল, উপরে হর এবং লবকে আমরা অপোজিট সাইন দ্বারা গুণ করেছিলাম। এই যে অপোজিট সাইন দ্বারা গুণ করেছিলাম, যাতে করে নিচে আরেকটা ডি স্কোয়ার তৈরি হয়ে যায়। ডি স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার বসাই দিয়েছিলাম, আর উপরে ডি এর সাথে সাইন টু এক্স আর থ্রির সাথে সাইন টু এক্স গুণ করেছিলাম। এই কাজগুলো গত ক্লাসে আমরা করেছিলাম। আর আমাদের এই পর্যন্তই করেছিলাম। আমাদের বেসিক ফাংশনের মধ্যে আর একটা আছে এক্স টু দি পাওয়ার এন। এই টাইপের তিন রকম বেসিক ফাংশন থাকবে এবং তাদের গুণফল আকারেও থাকতে পারে, কিন্তু বেসিক ফাংশন তিন রকমের। একটা হলো ই টু দি পাওয়ার এক্স, আর একটা হলো সাইন বা কস, আর একটা হলো এক্স টু দি পাওয়ার এন, সাইন বা কস। সাইন কসের জন্য একই রুল, আর একটা হলো এক্স টু দি পাওয়ার এন। তিন রকম ফাংশনের তিনটা রুল, আলাদা আলাদা রুল। দুটা রুল আমরা গত ক্লাসে শিখেছি, তোমাদের মনে থাকুক আর নাই থাকুক তোমরা আবার দেখে নেবে। দুটা আমরা শিখেছি, দুটা। এখন আমরা জাস্ট এই রুলটা এক্স টু দি পাওয়ার এন, তো আমাদের এটা ওয়াইপি সমান, এটা শুরুতেই বলেছি, এটা সমান ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে যাই থাকুক, এক্স টু দি পাওয়ার এন থাকুক, মানে এফ অফ এক্স, যে ধরনের ফাংশনই থাকুক, মানে 1/f(d) এক্স টু দি পাওয়ার এন। এটা হলো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। এখান থেকে আমরা কি করি, এক একজনের জন্য এক এক রকম ভাবে নির্ণয় করছি। এটা হলো প্রাথমিকভাবে সবারই জন্য এটা থাকবে, কিন্তু এক একজনের জন্য এক এক রকম ভাবে এখান থেকে। তো এক্স টু দি পাওয়ার এন এই টাইপের বেলায়, যদি এক্স টু দি পাওয়ার এন টাইপের থাকে, তাহলে তোমরা যে কাজটা করবা সে কাজটা হলো, এই যে এফ অফ ডি কে যদি আমরা
হরে আছে একে লবে তুলে নিলে পারে -1 আকারে লেখা যায় না? দেখো তো, জি স্যার। এভাবে লিখবো। কার বেলায় লিখবো? x⁴n, এই পাওয়ার ফাংশন x⁴n এরকম পাওয়ার ফাংশনের বেলায় এইভাবে লিখবো, অন্য কারো বেলায় না। আগে দুটো নিয়ম হয়ে গেছে, এটার বেলায় এইভাবে লিখবো। ওকে, এটা লিখলে তারপরে দেখো তো, মনে করো এটা হলো f অফ, আমরা একটা এক্সাম্পল দিলাম, এটা একটা এক্সাম্পল, দেখো এটা। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এখন সলভ করব। তার অক্সিলারি ইকুয়েশন আমরা গত ক্লাসে দেখাইছিলাম, ওই যে ডি যুক্ত ফাংশন, এটা সমান 0 লিখলেই অক্সিলারি ফাংশন, সমান 0 লিখলেই অক্সিলারি ফাংশন। ওকে, ডি কিউ প্লাস 2d স্কয়ার প্লাস ডি ইকুয়াল টু 0। এখান থেকে দেখো সবগুলো টার্মে ডি আছে বলে একটা ডি কমন নেওয়া যায়, সহজেই দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটা সমান আবার দেখো ডি প্লাস 1 স্কয়ার, তার মানে ডি এর তিনটা মান, একটা হলো 0, আরেকটা মান -1, আরেকটা মান -1। তোমাদের আমি এর আগে খাতা দেখতে গিয়ে দেখি এই যে -1, এটার থেকে ডির মান 0 সে তো লেখেই না, ডান পাশে 0 করে দেয়, মানে ডি ভাগ করে দেয়। আবার এখানটা সমান ডি ইকুয়াল টু শুধু -1 লেখে, কিন্তু দুইটা লিখতে হবে, তাই না? ডি এর মান -1 কয়টা হবে? দুইটা না? এই জিনিসটা বোঝো কি, ডি এর মান কয়টা হবে? জি স্যার। এই সবগুলা লিখবে তোমরা, অনেক সময় 0 -1 লিখে, আবার অনেকে শুধু -1 লিখছে, এরকম না, তিনটাই লিখতে হবে। যত ঘাতের, মনে রাখবে এই যে যত ঘাতের অক্সিলারি ইকুয়েশন হবে, ঠিক ততটা এম বলি বা ডি বলি, ততটা মান আসবে, এম হোক আর ডি হোক। আমরা এখানে ডি দ্বারাই লিখছি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বা আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম ডান দিকে 0 থাকতে, তখন এটার নামই জেনারেল সলিউশন ছিল, এই অংশটুকুর নামই জেনারেল সলিউশন ছিল। আর ডান দিকে ফাংশন থাকলে আমরা ওটার নাম জেনারেল সলিউশন না, এটার নাম এখন কমপ্লিমেন্টারি ফাংশন। এটা সমান লিখবো c1 e টু দি পাওয়ার একটা রুট এক্স, মানে করো যে 0x, প্লাস c2 আর একটা রুট এক্স, আর একটা রুট এক্স, মানে 1x -1x, প্লাস c3। আচ্ছা, এই যে দুটা -1, সেক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? রিপিট যদি রুট হয়, রিপিট রুটের বেলায় কি বলেছিলাম মনে আছে? x গুণ করতে হয় স্যার। একটা x গুণ করবে, e টু দি পাওয়ার -x। ওকে, আমরা আরেকটা স্মরণ করে দিলাম। এখানে দেখো c1 e টু দি পাওয়ার 0x মানে হলো আসলে 1 হয়, তার মানে c1 ই লিখেছি। সো এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, সহজে লেখা যায় c1 প্লাস c2 e টু দি পাওয়ার -x প্লাস c3 x e টু দি পাওয়ার -x। আমাদের এটা খুব ইজিলি আমরা শিখে ফেলেছি আগের চ্যাপ্টারে, কিন্তু আমাদের যে পার্টিকুলার ইন্টিগ্রাল, এই চ্যাপ্টারের মূল বিষয় আসলে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করা। ডান দিকে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, তার বেলায় পার্টিকুলার ইন্টিগ্রালটা হয়। এখানে ডান দিকে ছিল একটা e টু দি পাওয়ার 2x, একটা x², একটা x। তো আমরা 3 খণ্ডেই লিখলাম। মূল ইকুয়েশনটাতে কিন্তু এরকম ছিল। মূল ইকুয়েশনটা দেখো, যেটা সলভ করছি সেটার দেখো যে ফাংশনটা দেওয়া আছে এরকম। তো e টু দি পাওয়ার x এর জন্য একরকম রুল, x টু দি পাওয়ার n ফাংশনের জন্য আরেক রকম রুল। এখানে দুইটা রুল আমরা প্রয়োগ করব। ওকে, তো পার্টিকুলার ইন্টিগ্রাল আমি 3 খণ্ডেই লিখেছি, আলাদা আলাদা করে লিখেছি, সমস্যা নেই। এই দুটার জন্য একসাথেও লিখতে পারো, x² আর x একসাথেও লেখা যায়, তা আলাদা আলাদা করে লিখছি। yp সমান e টু দি পাওয়ার 2x ভাগ ফাংশন অফ d, ফাংশন অফ d, ফাংশন অফ d। e টু দি পাওয়ার, এই ক্ষেত্রে কি লেখা যায় যে d এর পরিবর্তে 2 বসালে যা হবে তাই। d এর পরিবর্তে 2 বসাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 8 8 16 আর 2 18, এই যে 1/8, এটা কিন্তু হয়ে গেছে, শেষ।
ডি এর পরিবর্তে এই যে 2 বসাই দিলেই শেষ ই টু দি পাওয়ার এক্স এর বেলায়। যদি 0 হতো তাহলে আমরা একটা এক্স দ্বারা গুণ করে একটা, যদি এটা 0 হয়ে যেত তাহলে একটা এক্স দ্বারা এই বাইরে গুণ করতাম এখানে 2 করে বসালাম এটাকে, কেন স্যার? হ্যাঁ 2 বসালাম কেন স্যার? কোথায়? স্যার ডি এর স্থলে। এর স্থলে না তো, ডি এর স্থলে। ডি এর স্থলে 2 বসালাম কেন? জি স্যার, জি স্যার, ডি এর স্থলে কেন আমরা 2 বসালাম? গত ক্লাসটা করেছিলেন? না ভুলে গেছি স্যার, এখনো পড়া হয় না ওইটা স্যার, গত ক্লাসে পড়াটাই না, ছিল। গত ক্লাসটা করেছিলে? জি স্যার করেছিলাম। গত ক্লাসে তো বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর যে রুল সেখানে হলো এই, এটাই টু দি পাওয়ার এক্স মনে করো এ। তো গতদিন আমরা দেখেছিলাম রুলটা হলো এই যে ডি এর পরিবর্তে এ বসবে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স টাইপ ফাংশনের জন্য। মনে আছে? গত ক্লাস মাত্র গত কয়েকদিন আগে করলাম, গত ক্লাসে তো ওটা ছিল তো। এই যে এখানে রুল, এই যে এটা রুল ছিল পার্টিকুলার ইন্টিগ্রাল সমান এই যে এটা 1/f হবে ই টু দি পাওয়ার এক্স। কেন তাও কিন্তু দেখো প্রমাণ করা আছে এখানে, এটাও কিন্তু গতদিন একটু আলোচনা করেছিলাম। এই দেখো এটা কিভাবে আসলো, সেই আসার পদ্ধতিও এখানে দেওয়া আছে 16 নম্বর প্রবলেমে। গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম যে আমাদের ফাংশনটা যদি এই টাইপের হয়, অর্থাৎ ফাংশনটা যদি ই টু দি পাওয়ার এক্স টাইপের হয় তাহলে সলিউশনটা কেমন হবে, মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা কেমন হবে তা এখানে প্রমাণ করে দেখানো হয়েছে যে এই টাইপের হবে পার্টিকুলার ইন্টিগ্রালটা, এই যে এই টাইপের হবে। অর্থাৎ এটা হলো অরিজিনাল ইকুয়েশনের, এটা ফাংশন অফ ডি, ফাংশন অফ ডি এর পরিবর্তে ফাংশন অফ এ হবে, তার মানে ডি এর পরিবর্তে এ বসবে ওখান থেকে। এই জিনিসটা গতদিন মনে পড়ছে কি, গত ক্লাসে এটা আলোচনা করছিলাম তো। জি স্যার। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তারপরে দেখো এটা এই সেখান থেকে এই যে এ বসালে যেটা হয়, এটা এই অংশটুকু হয়ে গেল, আমাদের বাকি থাকলো এইটা এক্স স্কয়ার আর এক্স এর জন্য। তা আমরা বললাম এক্স টু দি পাওয়ার এন টাইপের ফাংশন হলে আমরা যে কাজটা করব সেটা হলো এই নিচের ফাংশনটা দ্বিপদী টাইপ করে বিস্তৃতি করব। তবে দেখো এখানে একটা কমন নেওয়া যায় ডি, একটা ডি কমন নেওয়া যায়, ওই ডিটা তুলিনি, ডিটা এই যে ডি কমন নিয়ে লিখলাম, ডি কমন নিয়ে লিখলাম একটু সুবিধার্থে, মানে এক্সপানশন করার সময় যত ছোট করা যায় তত এক্সপানশন করা সহজ। দ্বিপদী বিস্তৃতি যেটা তোমরা এইচএসসি তে শিখেছিলে, দ্বিপদী বিস্তৃতি করবো আমরা। তো সেক্ষেত্রে এই অংশটা যদি আমরা উপরে লিখি তাহলে কি লেখা যায়, 1 প্লাস ডি টু দি পাওয়ার -2 না? জি স্যার। এটা এভাবে লেখা যায়। ওকে, তো এটাকে যদি দ্বিপদী বিস্তৃতির এই সূত্র মনে আছে কি, কিছু জিনিস এমনিতেই সূত্র আকারে ছিল, বিস্তৃতির ফর্মুলা ফেলা লাগে না। সেটা যেমন 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, তারপরে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, অথবা এগুলাতে -1 না থেকে এটা -2 মাইনাস এটাতে অথবা -2 থাকতো পাওয়ারে, ইত্যাদি ইত্যাদির বেলায় আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, মনে আছে কি দ্বিপদী বিস্তৃতির? আচ্ছা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 হলে কি লেখা যায় মনে আছে? 1
মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেক্ষেত্রে বিস্তৃত ফর্মুলাটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস, এই অল্প দিন আগেই তো করেছো, মনে নাই? এটা না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ক্ষেত্রে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস, এভাবে চলবে। এই কারো মনে নেই এই ফর্মুলাগুলা? দ্বিপদী বিস্তৃতির। আচ্ছা, এখানে মাঝখানে প্লাস আছে, তার মানে এই ফর্মুলাটা কারো মনে আছে কিনা দেখো তো। এটা কি হবে? মাইনাস 2 পাওয়ার, এই জাতীয় ক্ষেত্রে পাওয়ার মাইনাস থাকবে। পাওয়ার প্লাস হলে ডেফিনিট টার্ম হয়, পাওয়ার মাইনাস হলে পরে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস হয়। 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা কারো জানা আছে? কেউ বলতে পারবে না? এই একজনেরও জানা নেই? কি আশ্চর্য তোমাদের! স্যার করছিলাম স্যার, ভুলে গেছি স্যার। এইগুলো তো একদম কমন জিনিস, এগুলো কেন ভুলবে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, কিন্তু এটা কি বিশ্বাস হচ্ছে যে এটা সমান এটা? এটা কি মনে পড়ছে লেখার পরে, না সেটা মনে পড়ছে না? স্যার মনে পড়ছে স্যার, 1 মনে মাইনাস পড়ছে স্যার, করছিলাম স্যার ইন্টারে। এক্স স্কোয়ার। যদি মনে পড়ে তাহলে হবে, কিন্তু এটা মনে রাখবেই। কিন্তু যদি মনেই না পড়ে তাহলে বলবো তাহলে তোমরা পড়োনি, সেটা আসলে আরো খারাপ। যাই হোক, এই দুটাকে বিস্তৃতিতে লিখলাম। ওকে, ডট ডট মানে এটা ইনফাইনাইট পর্যন্ত লেখা যায়। তোমরা ওই সূত্রগুলো আবার আরেকবার স্মরণ করবে, তাহলে আমার জন্য আরো ভালো হয়। ওকে, তবে ইনফাইনাইট কিন্তু আমরা কতদূর লিখবো এটা? ডি স্কোয়ার, এরপর ডি কিউব লেখা যায়, 4d কিউব লেখা যায়। হ্যাঁ, তো এরকম না লিখে আমরা কতদূর লিখবো? তোমরা মনে হয় এটা জানো। আচ্ছা দেখো তো, এক্স স্কোয়ার একে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়? 2x না? জি স্যার। আর ডি দুইবার ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার কে স্যার 2 থাকবে। দুইবার ডিফারেন্সিয়েট করলে 2 থাকবে, তাই না? তিনবার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। তিনবার এই এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার কে তিনবার ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তাই না? তো সাধারণত এই পাওয়ার ফাংশন পাওয়ার যত ততবার ডিফারেন্সিয়েট করলে এইরকম ভাবে আসতে থাকবে, কিন্তু তার থেকে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে পাওয়ার যত, কিন্তু ডিফারেন্সিয়েট যদি তার থেকে একবার বেশি করো তাহলে 0 হবে। এই ঘটনাটা কি বোঝা যাচ্ছে? আমি বলছি পাওয়ার যত এক্স টু দি পাওয়ার এন এই টাইপের ফাংশনের বেলায় পাওয়ার যত তার থেকে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে 0 হবে, এটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। একবার বেশি ডিফারেন্সিয়েট করলে 0 হবে, অর্থাৎ যত পাওয়ার তার থেকে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে যাবে। তা আমরা এই যে এখানে এক্স স্কোয়ার আছে, তো আমরা এইগুলা ডি মানে ডিফারেন্সিয়েট করব। তো দুইবার ডিফারেন্সিয়েট করলে এটার মান পাওয়া যাবে ডেফিনিট, 0 ব্যতীত নন জিরো মান পাওয়া যাবে। কিন্তু ডি কিউব টার্ম কেন নেইনি দেখো, ডি কিউব যদি আমরা এক্স স্কোয়ারের সাথে লাগাই তাহলে সেটা 0 হয়ে যাবে, যার কারণে আমি লিখে দিই, দরকার নেই। অর্থাৎ পাওয়ার যত, এক্স এর পাওয়ার যত
ডি এর পাওয়ার তত পর্যন্ত নিবে, ডি এর তার থেকে বেশি পাওয়ার গুলো লেখার দরকার নেই। এখানে দেখো শুধু ডি পর্যন্ত লিখতে পারতে, আমি লিখে রেখেছি, লিখে রাখলেই যে ক্ষতি আছে তা না, কিন্তু বাদ বাকি গুলো লাগবে না। পাওয়ার যত থাকবে তত তত ডি পর্যন্ত লাগবে, বাদ বাকি ডি গুলা লাগবে না। এর কারণ কি দেখো, তুমি এখানে গুণ করবে, এটা মানে 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করবে, -2d এর সাথে এক্স স্কয়ার গুণ করবে, 3d স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করবে, এটাও তাই। 1 এর সাথে এক্স গুণ করো, -2d এর সাথে এক্স গুণ করো, প্লাস 3d স্কয়ারের সাথে এক্স গুণ করো। করলে কি হবে দেখো তো, 1 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার না, -2d এর সাথে এক্স স্কয়ার গুণ করলে কত হবে দেখো তো, -2d এর সাথে এক্স স্কয়ার গুণ করলে কত হয়, 4x মানে 4x -4x। 3d স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করলে plus 6 +6, বোঝা গেছে। অনুরূপভাবে এই পাশে দেখো, -1 এর সাথে x গুণ করলে x, -2d এর সাথে x গুণ করলে -2। ওকে, dx মানে হলো 1, ডিফারেন্সিয়েট x মানে 1, -2 এর সাথে গুণ করলে -2 হবে। আর 3d স্কয়ারের সাথে x গুণ করলে কত হবে, 0 না? x কে 2 বার ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 স্যার 0। সো ওগুলো লেখার দরকার নেই, হয়ে গেল আমাদের এটা। হয়নি, এখনো নিচে একটা ডি কিন্তু আমরা কমনলি রেখে দিয়েছিলাম, এই যে ডি একটা রয়ে গেছে। 1/d মানে ইন্টিগ্রেশন, তোমরা মনে করবে 1/d মানে হলো ইন্টিগ্রেশন, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করবে, এটাকে ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন করলে কি হবে, x³ ডিভাইডেড বাই 3, এটা হলো x² ডিভাইডেড বাই 2, 4 এর সাথে ভাগ করলে 2x², এটার সাথে একটা x গুণ হবে, এটা হলো x² ডিভাইডেড বাই 2, আর 2 এর সাথে একটা x গুণ হবে। ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে সব d আউট হয়ে গেল। দিস ইজ দ্য প্রসেস। x⁴n, আমরা আবার বলি x⁴n টাইপের ফাংশনের ক্ষেত্রে হরের যে ফাংশনটা আছে এটা লবে নিয়ে যাব, পাওয়ার আকারে লিখব, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এটা বিস্তৃতি করে লিখব, এভাবে বিস্তৃতি করে লিখব, তারপরে এই x⁴n এর সাথে প্রতিটা টার্ম গুণ করে লিখব। এই হলো আমাদের এই x⁴n টাইপ ডিফারেনশিয়াল থাকলে আমাদের যে ফর্মুলা। এখানে দুটো যোগ করে লিখলে জেনারেল সলিউশন। পার্টিকুলার ইন্টিগ্রাল ফর, এখন দেখো e⁴x g of x, যদি কোনো f of x এরকম হয় যে e⁴x g of x, g of x অন্য একটা x ফাংশন, যেমন মনে করো যে e⁴x আছে, সাথে আছে মনে করো যে cos x, cos, আচ্ছা cos bx লিখলাম, x না লিখে, এরকম আছে। অথবা আছে e⁴x sin bx, অথবা x⁴n। যেহেতু বেসিক ফাংশন তিনটা, e⁴x, x⁴n, cos bx, তার মানে তাদের দুইজন গুণ করে একজন e⁴x থাকবে, তাহলে এই দুই ক্ষেত্রে ছাড়া হবে না, হবে কি? আর কোনো পসিবিলিটি নেই, এই দুই রকম ফাংশনের বেলায় e⁴x গুণ থাকবে। দুটা ফাংশন যদি গুণ থাকে, দুটা ফাংশন, দুটা বেসিক ফাংশন যদি গুণ থাকে, দুটা বেসিক ফাংশন যদি গুণ থাকে এবং তাদের একটি যদি e⁴x হয়, সেই ক্ষেত্রে রুল বুঝলে কিনা দেখো, দুটা বেসিক ফাংশন যদি গুণ থাকে এবং তাদের একটি যদি e⁴x হয় তাহলে রুল। কথাটা বোঝা গেল কি? জি স্যার। দুটা বেসিক ফাংশন গুণ আকারে আছে এবং তাদের একটি হলো e⁴x, এই যে এরকম। ক্লিয়ার? এই ক্ষেত্রে যে রুলটা হবে, এই ক্ষেত্রে রুলটা দেখো আমরা কিভাবে করব। এটা হলো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল e⁴x gx, এখানে টোটাল f of x টাই থাকবে, মানে এই f of x টাই থাকবে, f of x এর বদলে আমরা এটা বসাই দিলাম। তা আমাদের এই ক্ষেত্রে
আমরা তিনটা বেসিক রুল জানি, ই টু দি পাওয়ার এক্স এর জন্য জানি, কস এক্স বা সাইন এক্স এর জন্য জানি, এক্স টু দি পাওয়ার এন এর জন্য জানি। এই জি অফ এক্সটা হতে পারে কস বিএক্স, হতে পারে এক্স টু দি পাওয়ার এন, যে কেউ হতে পারে। আর ই টু দি পাওয়ার এক্স হতে পারে না, কারণ ই টু দি পাওয়ার এক্স তো আগেই আছে, এটা আছেই। তার মানে জি এক্সটা হতে পারে কস বিএক্স, হতে পারে এক্স টু দি পাওয়ার এন, যাই হোক যেটাই হোক না কেন। তো দেখো এটা ওই ই টু দি পাওয়ার এক্স জি এক্স দুটা ফাংশন গুণ আকারে থাকলে আমরা যে কাজ করব, যে ই টু দি পাওয়ার এক্সটা আমরা অপারেটরের বাইরে নিয়ে আসব, বাইরে লিখব, মানে ওকে আর অপারেট করব না, একদম বাইরে লিখলাম অপারেটরের। বোঝা গেল? তবে একটা শর্তে নিয়ে আসা যাবে, এগুলো আর সবগুলা থিওরেম আছে, কিন্তু আমি থিওরেম তোমাদের দেইনি। তোমরা আবার হয়তো বলবে এবার কিভাবে লিখবো, এবার এটা লেখা যায় কেন, সেটার জন্য থিওরেম আছে। তো শর্ত হলো ই টু দি পাওয়ার এক্সটা আমরা অপারেটরের বাইরে নিয়ে চলে আসবো। এই যে এখান থেকে এখন দুইজনই অপারেটরের মধ্যে আছে দেখো, অর্থাৎ 1/f অফ ডি এর আওতাভুক্ত এরা। পরের বারে যেটা করেছি এফ অফ ডি এর বাইরে নিয়ে গেছি। শর্ত হলো যেখানে ডি আছে ডি এর বদলে ডি প্লাস এ বসাতে হবে। এ মানে কোনটা? ওই ই টু দি পাওয়ার এক্স এর এ। এই শর্তে বাইরে নিয়ে আসা যাবে। টোটাল অপারেটরের ভিতরে যে ফাংশন আছে সেখান থেকে ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা অপারেটরের বাইরে নিয়ে চলে আসব, আর অপারেটরটার মধ্যে ডি এর পরিবর্তে ডি প্লাস এ লিখবো, থাকলো জি অফ এক্স। এখন দেখো এই জি অফ এক্স যেটা থাকলো এটা এক্স টু দি পাওয়ার এন হলে তার রুল পড়বে, কস এক্স সাইন বিএক্স ইত্যাদি হলে তার রুল পড়বে। সো ওই বেসিক দুটা ফর্মুলা ওই দুটার নিয়মেই হবে। ক্লিয়ার? এই তার মানে আগের দুটা ফর্মুলা এখানে প্রযোজ্য, কিন্তু এই শর্তটা তো খেয়াল রাখতে হবে যে আমি যদি ই টু দি পাওয়ার এক্স টাকে বাইরে নিয়ে যাব, এই শর্তটা মেনে নিয়ে বাইরে নিয়ে যাব। এগুলা কিন্তু এক একটা থিওরেম। এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দিস, এই রুলটা আসলো তার জন্য থিওরেম আছে। তা আমি কোনো থিওরেম তোমাদের দেইনি, তোমরা আগেও বলেছি ম্যাথামেটিক্স এর অত থিওরেম পড়ার জন্য আসলে আসেনি। এগুলো সলভ করতে শেখা, কারণ এগুলো অনেক সময় তোমাদের কাজে লাগবে, তাই সলভ কিভাবে করা যায় সেটার জন্য অনলি আমি দিয়েছি। সলভ দ্য ইকুয়েশন এত, এই ইকুয়েশনটা সলভ করব। দেখো এই ইকুয়েশনটাতে আমরা অক্সিলারি ইকুয়েশন ডি স্কয়ার মাইনাস 9 ডি ইকুয়াল টু ডি স্কয়ার ইকুয়াল টু প্লাস 9 ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 3, কমপ্লিমেন্টারি ফাংশন একটা ই টু দি পাওয়ার 3x একটা ই টু দি পাওয়ার মাইনাস 3x। শেষ। পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? yp সমান ডি স্কয়ার মাইনাস 9 দ্বারা আমরা দুটাকেই ভাগ করে দিব। এই প্রথম এটাকেও ভাগ করলাম, এটাকেও, দুটা টার্ম আছে দুটাকেই ভাগ করলাম। প্রথম যেটা আছে এটা শুধু ই টু দি পাওয়ার 3x, সো এটার জন্য আগের মতোই রুল। তবে দেখো ডি এর পরিবর্তে যদি আমি 3 বসাই তাহলে কি ঘটনা ঘটে দেখো তো, 0 হয়ে যায়, তাই না? এই 3টা যদি ডি এর পরিবর্তে বসাই তাহলে এখানে 0 হয়ে যাবে না? জি স্যার। 0 হয়ে গেলে তখন আমরা কি কাজ করেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে 0 হয়ে যায় যদি, তখন এই অপারেটরের বাইরে একটা এক্স দ্বারা গুণ করেছিলাম। আর কি করেছিলাম? এই অপারেটর ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করেছিলাম। এটাকে একবার ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2d - 0। হ্যাঁ, তারপরে আবার ডি এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 দুগুণে 6, এই যে 6 ডিভাইডেড বাই 6, এটা হয়ে গেল, এটা শেষ। বোঝা গেল? আবারও গত দিনের ক্লাসটা রিপিট হলো আর কি। 3 বসাবো, বসে যদি নন জিরো হয় তো হয়ে গেল, কিন্তু যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা এক্স দ্বারা গুণ করে
এর নিচের অপারেটরটাকে ডিফারেন্সিয়েট করব, করে তারপরে ডি এর পরিবর্তে 3 বসাবো। বলেছিলাম যদি আবারও 0 হয় তাহলে এখানে আরো একটা x দ্বারা গুণ করে আবার আরেকবার ডিফারেন্সিয়েট করব, মানে যতবার এটা করতে থাকবে ততবার একই নিয়মে ঘটাবো। তাও বলেছিলাম কখন 0 হবে সেটাও কিন্তু বলেছিলাম। দেখো এই যে ডি এর একটা মান 3, তার মানে কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে একটা কিন্তু সলিউশন আছে e⁻3x, আর পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার জন্য এখানেও কিন্তু e⁻3x আছে। তার মানে এই 3 আর এই 3 যদি মিলে যায়, এই 3 যদি এই ডি এর 3 এর সাথে মিলে যায় তাহলে 0 আসে, কারণ 3 হলো ওই অক্সিলারি ইকুয়েশনের একটা রুট। তার মানে রুট যদি একটা 3 হয় তার মানে এখানে 3 বসালে তো 0 হবেই, তাই না? কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার সময় এখানে যদি 3x না থেকে যদি 4x থাকতো তাহলে কিন্তু আর 0 হতো না, কারণ 4 এখানে যদি 4 থাকতো 4 অবশ্যই এদের মধ্যে নাই, সো 0 হতো না। এগুলো কিন্তু প্র্যাকটিস করলে এমনিই বুঝতে পারবা কখন 0 হবে। যাই হোক, এই পোরশনটা হয়ে গেল, এই পোরশনটা হয়ে গেল। এখন এই পাশেরটার জন্য যে ইমিডিয়েট যে রুলটা শিখলাম সেই রুলটা কি, যে e⁻ax টা অপারেটরের বাইরে নিয়ে আসবো, সেটা শিখলাম না? e⁻ax টা অপারেটরের বাইরে নিয়ে আসবো, তাই শিখলাম তো নাকি? যে রুলটা আমরা আলোচনা করলাম অপারেটরের বাইরে, অর্থাৎ এখানে ডান দিকে ছিল, আমরা এটাকে নিয়ে আসলাম বাম দিকে, মানে এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছি? আর কি কাজ করব, রুলটাতে বলছে যেখানে ডি আছে সেখানে ডি এর পরে ডি প্লাস এ, মানে এ বলতে এই এ যেটা বাইরে নিয়ে আসলাম তার এটা, ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো, অর্থাৎ এখানে ডি এর পরিবর্তে ডি প্লাস 3 বসালাম, হোল স্কয়ার মাইনাস 9। হিসাব নিকাশ করলে যা হবে, এটা হিসাব নিকাশ করলে পারে এটাকে ডি প্লাস 3 স্কয়ার সমান এটা, আর মাইনাস 9 এটা কাটাকাটি করে দিয়ে থাকবে ডি স্কয়ার প্লাস 6d, এই দুটো বাদ চলে যাবে, ডি স্কয়ার প্লাস 6d, সেখান থেকে 6d যদি কমন নেই তাহলে 1 প্লাস ডি বাই 6 হয়। রুলটা আবারও দেখো, যে যদি গুণ আকারে থাকে e⁻x এবং অন্য একটি ফাংশন, e⁻x এবং অন্য একটি ফাংশন যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে e⁻x টা অপারেটরের বাইরে লিখবো, আর অপারেটরের ডি এর পরিবর্তে ডি প্লাস এ, এ মিন্স এই এ, এভাবে লিখবো। বোঝা গেল? রোলটা কি আমি আবার বলছি, রোলটা কি বোঝা গেছে? এই রোলটা জি স্যার, বোঝা গেছে। তো সেই রুল অনুসারে যে নিচেরটা লিখেছি সেটা বোঝা গেছে? e⁻x টা বাইরে রেখেছি, আর মানে অপারেটরের বাইরে মানে সামনে নিয়ে এসেছি, আর ডি যেখানে আছে ডি এর পরিবর্তে ডি প্লাস 3 লিখেছি। বোঝা গেছে? জি স্যার। দিয়ে এখান থেকে এটা ক্যালকুলেশন করে সাপোজ এটা পাওয়া গেল, এখান থেকে মনে করে যে +9 -9 যদি আমি বাদ দিই, ডি স্কয়ার প্লাস 6d, দুটো টার্মেই ডি আছে, তুমি চাইলে একটা ডি কমন নিতে পারো, মনে করো 6d কমন নিলে 1 প্লাস ডি বাই 6। কেন লিখলাম এভাবে, এর কারণ হলো আমাদের এই যে এক্স, এটা বাইরে নিয়ে আসার পরে e⁻3x অপারেটরের সামনে নিয়ে আসার ফলে এখন আর অপারেট যাকে করব সে শুধুমাত্র এক্স, অর্থাৎ x⁻n এই টাইপের ফাংশন। তার জন্য যে রুল, সেই রুলটা প্রয়োগ করতে হবে। সেই রুলটা কি, আমরা ওইটা হচ্ছে পাওয়ার ফাংশন আকারে দ্বিপদী বিস্তৃত করব, অর্থাৎ ওইটা যদি আমরা 1 প্লাস ডি বাই 6 যদি লবে লিখি, এর -1 লিখবো, তো এটাকে আমরা যদি -1 এটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করে লিখি, ওই যে এই সূত্রটা 1 প্লাস এক্স -1, আমি আগে বলছি এই সূত্রগুলা তোমাদের মনে রাখা লাগবে। এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র হলো
এই ভিতরে যদি প্লাস থাকে তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এভাবে লিখতে হবে, মাইনাস এভাবে চলবে। আমাদের অত দরকার নেই, আমাদের এখানে শুধু এক্স আছে, মানে শুধু ডি পর্যন্ত লিখলেই হবে, ডি স্কোয়ার টার্মও লেখার দরকার নেই। তার মানে আমাদের প্রথম দুটো টার্ম লিখলেই হবে। এটার বিস্তৃতি করে এই যে 1 মাইনাস এক্স, এক্স মানে এখানে ডি বাই 6 কে যদি তুমি এক্স ধরো, 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস ডি বাই 6, তারপর প্লাস দিয়ে এই টার্মগুলো আর দরকার নেই, লেখারই দরকার নেই। কারণ কি জন্য লেখার দরকার নেই, যে ডি স্কোয়ার যদি এক্স এর সাথে গুণ করে 0 হয়ে যাবে, সেই সেন্স থেকে আমি বলছি লেখার দরকার নেই। ওকে, এখন কি হবে, 1 এর সাথে x গুণ করলে x হয়, আর d এর সাথে x গুণ করলে 1/6 হয়। তো এই যে x 1 এর সাথে x গুণ করলে x, আর d/6 এর সাথে x গুণ করলে 1/6। ওকে, এটা তোমরা জানোই যে আমাদের এখানে যেহেতু গুণ আকার আছে, x এর সাথেও গুণ করতে হবে, d/6 এর সাথেও x গুণ করতে হবে। একটা হচ্ছে x হবে আর একটা 1/6 হবে। বোঝা গেছে এ পর্যন্ত? আর 1/d মানে 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তুমি এখন আবার এটাকে ইন্টিগ্রেশন করবে, যে d নিচে থাকাতে x কে ইন্টিগ্রেশন করলে x²/2, আর 1/6 কে ইন্টিগ্রেশন করলে একটা x গুণ করে দিবে, শেষ। এটা হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সিম্পল ভাবে লেখা যায় ভাবে। তার মানে এটা হলো e⁻x যদি গুণ থাকে। আমি আরেকটা एग्जांपल দিয়েছি, e⁻x গুণ আছে, যেমন এই যে 26 নম্বরে এখানে দেখো সাইন বা কস এর সাথে একটা e⁻x গুণ আছে। এইটুকুকে সলভ করলে d এর ভ্যালু হবে √11 মাইনাস √11, কমপ্লিমেন্টারি ফাংশন হবে এটা, পার্টিকুলার ইন্টিগ্রাল এটা। আমরা এই e⁻3x কে অপারেটরের সামনে নিয়ে আসব, অপারেটরের সামনে নিয়ে এসেছি। শর্ত হলো d যেখানে আছে d এর পরিবর্তে d+3 বসাবে, এই 3টা বসাবে, এই 3টা d এর জায়গায় d+3 বসাবে। d+3 বসিয়ে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে এই অংশটুকু দাঁড়ালো, মাঝখানে এখান থেকে হলো sin 2x। টার্মটা অপারেটরের, আবারও বলছি, এই টার্মটা অপারেটরের সামনে নিয়ে আসবো। শর্ত হলো d এর জায়গায় d+3 বসিয়ে তারপরে নিয়ে আসবো। তারপর একটু সিম্পলিফাই করলে করে একদম লাস্টে এই লাইনটা দাঁড়ালো। এখন যেটা দাঁড়াচ্ছে e⁻3x এর আর কোনো কাজ নেই, e⁻3x যেহেতু অপারেটরের সামনে চলে এসছে, এর কোনো কাজ নেই। এই কাজটা হলো সাইন কসের যে রুল, সেই রুল। সাইন কসের রুলটা আজকে আরেকবার রিপিট করছি। তাহলে সাইন এক্স বা কস এক্স এর বেলায় কি ছিল, ডি স্কোয়ারের বেলায় মাইনাস এ স্কোয়ার বসবে, অর্থাৎ এই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার। মনে আছে কি, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবে, গত ক্লাসে বলছিলাম। এ মানে হলো এই 2, ডি স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার বসবে, ডি যেখানে আছে সেটা ঠিক থাকবে। তাহলে ওটা ক্যালকুলেট করলে 6d -4 - 6, অর্থাৎ এটা 6d - 1 হবে sin 2x। এই যে sin 2x d - 1, এক্ষেত্রে আবার যে কাজটা করব, যে সাইনের রুল ছিল যে অপোজিট সাইন দ্বারা আমরা আবার গুণ করব। তাহলে d - 1 এর অপোজিট সাইন d+1 কে হর এবং লবকে যদি গুণ করি, তাহলে নিচে d স্কয়ার - 1 হবে। এই d স্কয়ারের পরিবর্তে আবার এই যে -a স্কয়ার বা -2 স্কয়ার বসাবো, নিচে যা হলো তাই। -2 স্কয়ার বসালে -4 - 1 5 -5 5 6 30, অর্থাৎ -30 -1/30 লিখলাম।
আর এখানে d এর সাথে sin 2x গুণ করে লিখবো, 1 এর সাথে sin 2x গুণ করে লিখবো। d এর সাথে sin 2x গুণ করে লিখলে কি হয় 2 cos 2x, আর 1 এর সাথে sin 2x গুণ করে লিখলে শুধু sin 2x। ক্লিয়ার? রুল আমরা কিন্তু তার মানে 4টা শিখলাম। একটা হলো e টু দি পাওয়ার x, আর একটা sin or cos, আর একটা x টু দি পাওয়ার n, আর একটা হলো e টু দি পাওয়ার x এর সাথে sin cos অথবা x টু দি পাওয়ার n যদি গুণ থাকে। এই যে 4টা রুল, তো 4টা রুল যেহেতু শিখলাম 4টা মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষায় গতবার থেকে প্রবলেম গুলো এসেছে, এই জন্য আমি এবছরে দিয়েছি, গত বছর পড়াইনি। এগুলা গত বছর পড়াইনি কিন্তু পরীক্ষায় দিয়েছিল। ইভেন কদিন আগে ব্যাকলগের খাতা দেখলাম, তাদেরও দেখলাম এই আজকেই খাতা দেখলাম, তাদেরও এই প্রবলেম গুলা দিয়েছে। যদি এই প্রবলেম গুলো পরীক্ষায় দেয় তাহলে তো তোমাদের সলভ শেখাতে হবে। এটা হলো এরকম, যদি যে দুটো ফাংশন গুণ থাকবে তাদের একটা যদি x টু দি পাওয়ার n আর একটা যদি cos বা sin হয়, মানে e টু দি পাওয়ার না, এখানে e টু দি পাওয়ার থাকলে তো আগে রুল হয়ে যেত, এখানে e টু দি পাওয়ারটা নাই। এরকম যদি গুণ থাকে তাহলে, যেমন এটা এক্সাম্পল আছে এখানে, এখানে একটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলে এখানে d টু দি পাওয়ার 4, তার মানে d এর ভ্যালু হবে 4টা। মনে রাখবে এই অঙ্ক পরীক্ষায় দিয়েছিলাম কিন্তু d এর ভ্যালু 2টা লিখেছিল। d টু দি পাওয়ার 4 মানে হলো d স্কয়ার মাইনাস 1 d স্কয়ার প্লাস 1। d টু দি পাওয়ার 4 কে এভাবে লেখা যায় d স্কয়ার মাইনাস 1, এই অংশ থেকে d স্কয়ার ইকুয়াল টু 1, d ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর এই অংশ থেকে d স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, সেখান থেকে d ইকুয়াল টু প্লাস মাইনাস i। তো এখানে 4টা রুট, এই 4টা রুট যদি হয় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা লিখব এই অংশটার জন্য লিখব c1 e টু দি পাওয়ার x, c2 e টু দি পাওয়ার মাইনাস x, আর এইটার জন্য লিখব c3 cos x প্লাস c4 sin x। কমপ্লেক্সের জন্য cos আর sin আসবে, কমপ্লেক্সের এই রিয়েল পার্টটা নাই, সো আমরা এখানে যে এর সাথে গুণ করে রিয়েল পার্ট লিখতাম সেটা নাই। ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল x sin x, পার্টিকুলার ইন্টিগ্রাল এই রুলটা উপরে লিখে রাখিনি বলতে আসলে লিখে রাখার দরকার নাই, আগে যে রুল ওই রুল গুলাই। x sin x, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আইপি মানে ইমাজিনারি পার্ট অফ দিস। এই কথাটা কেন বললাম দেখো, sin x এর পরিবর্তে e টু দি পাওয়ার ix, তোমরা কি এই রুলটা জানো? e টু দি পাওয়ার ix মানে হলো cos x প্লাস i sin x। এটা কি জানা আছে সবার? জি স্যার। i sin x, cos x প্লাস i sin x মানে e টু দি পাওয়ার ix। তাহলে এই e টু দি পাওয়ার ix এর ইমাজিনারি পার্ট কোনটা? এটা না, sin x না? জি স্যার। e টু দি পাওয়ার ix এর ইমাজিনারি পার্ট হলো sin x, এর উপরে দিয়ে আছে sin x, আর নিচে লিখলাম আছে e টু দি পাওয়ার ix। তার মানে e টু দি পাওয়ার ix হলে তো আবার দুটাই হয়ে যাবে, তাই আমি বলে দিলাম দুটাই না, ইমাজিনারি অংশটা e টু দি পাওয়ার ix এর ইমাজিনারি পার্টটা হলো এটা। লেখা যায় তো, তাই না? বুঝতে পারলাম কি? e টু দি পাওয়ার ix sin x এর পরিবর্তে e টু দি পাওয়ার ix লিখতে পারবো, কিন্তু বলে দিব যে ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix। ওকে, ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার ix মানেই হলো sin x।
ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এইটা ওই যে e⁻x টাইপ ফাংশন, তার সাথে একটা x গুণ আছে। তো আগের যে রুল শিখেছি সেই ইমাজিনারি পার্ট অফ এই কথাটা সবসময় লিখতেই থাকবা। এই যে e⁻ix টা অপারেটরের সামনে নিয়ে আসবো, এর আগে যে কাজটা করলাম অপারেটরের সামনে নিয়ে আসলাম। শর্ত হলো অপারেটর ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো, এ মানে আই, ডি প্লাস আই বসাবো, যা হলো e⁻ix থাকলো ডি প্লাস i⁴ মানে বিশাল কিছু, ওই টোটালটা সূত্রে ফেলে দিবে। পাওয়ার 4 থাকলে কি হয়, d⁴ 4d³ এগুলো কিন্তু সহজে লেখা যায়। এই যে a প্লাস বি স্কোয়ারের সূত্র তো সবাই জানো, তাই না? বা a প্লাস বি স্কোয়ার আর a প্লাস বি কিউব, কিউব পর্যন্ত সবাই সহজে লেখে, তাই না? কিউব পর্যন্ত লিখলে কি হয়, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব না? এটাই তো, তাই না? আর a প্লাস বি 4 সমান কি লেখা যায়? এটা সমান কি লেখা যায় বলতে পারবে? উপরের লাইনটা থেকে কিন্তু দেখে দেখে লেখা যায়। a⁴ প্লাস, কেউ বলতে পারবে না? এই দুটোর কোএফিসিয়েন্ট যোগ করে লিখবে, এটা 1 এটা 3, তার মানে এটা 4 লিখবে। প্যাসকেলের ত্রিভুজ সূত্র সবারই তো মনে আছে, তাই না? জি স্যার। প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে এখন কি লেখা যায়, 3 3 6। আর এই পাওয়ার একজনের বাড়বে আর একজনের কি হবে, কমবে, এর পাওয়ার বীর কমবে, প্লাস তারপরে 3 আর 1 4 এ বি কিউব আর লাস্টেরটা প্লাস b⁴। এগুলো তো সহজে লিখতে পারো তো তোমরা। ইভেন এখান থেকে a+b 5 দিই, এইটা থেকে 5টাও লিখতে পারবো, পারবে না? জি স্যার। ওইটা অনুসারে যে আমি ওখানে ভাঙিয়ে নিয়েছি, d প্লাস i⁴ সমান লিখেছি। হ্যাঁ, এটা লিখেছি, লিখে এরকম লেখার পরে i⁴ মানে হলো +1, i⁴³ মানে -i, এগুলো তোমরা নিজেরাই জানো। i² মানে হলো -1, i মানে i, এইভাবে লেখার পরে এই টার্ম কটা থাকলো। ওকে, এখানে +1 -1 বাদ চলে গেল, দিয়ে এরকম থাকলো 4টা টার্ম। সেই 4টা টার্ম এখন কি কাজ করতে হবে, e⁻x সামনে নেওয়ার পর এখন যেটা দাঁড়ালো সেটা হলো x⁴n ফাংশন, তার যে রুল সে রুল। কারণ তাকে এইটাকে উপরে নিয়ে গিয়ে বিস্তৃতি করতে হবে। তাই আমি প্রথমে 4di কমন নিয়ে বাদ বাকিটা এভাবে লিখলাম, দিয়ে এটাকে পাওয়ার আকারে লিখলাম, উপরে নিয়ে চলে গেলাম লবে, তাহলে -1 আকারে লিখবো, এটা বিস্তৃত আকারে লিখবো। তবে ভাগ্য ভালো, এতগুলা টার্মের বিস্তৃত আকারে লেখাটা কঠিন, কিন্তু এখানে শুধু x আছে, শুধু x থাকলে একবার লিখবা। তো মনে করো যে 1 শুধু x থাকলে পারে শুধু d পর্যন্ত লিখবো, d² আমার দরকার নেই। আচ্ছা, এখানে যদি -1 কমন নেই, 1 - x এরকম লিখে এরকম -1 এরকম কল্পনা করো, তাহলে আমরা জাস্ট লিখবো এই যে এটা বিস্তৃত করে 1 + x এই পর্যন্ত লিখবো, প্লাস x² প্লাস x³ সব বাদ, 1 + x পর্যন্ত লিখবো। এই যে -x, x মানে কি, এখানে x মানে কিন্তু এগুলো সবগুলো x এর মধ্যে দিবা, এই সবগুলো x এর মধ্যে দিবা। ওকে, তো মাইনাস কমন নিলে x এর মধ্যে দিলে প্রথম টার্মটা মাইনাস, পরের টার্মটা প্লাস, পরের টার্মটা মাইনাস,
এভাবে এক্স এর মধ্যে দিব। আর এতগুলাও লেখার দরকার নেই, এটাও লিখবা না এটাও লিখবা না, এগুলাও কিসের জন্য দেখা যায়, ডি স্কোয়ার ডি কিউব এগুলো সব বাদ। তাহলে ওই যে এক্স কে 3/2 আইডি কে এক্স মনে করবা, বাদ বাকি সব বাদ। ডি স্কোয়ার ফি স্কোয়ার আমাদের দরকার নেই। বুঝতেই পারছো কেন দরকার নেই? কারণ আমি বললাম এটা শুধু এক্স আছে, এক্স কে একবার ডিফারেন্সিয়েট করা যায়, দুইবার ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তিনবার ডিফারেন্সিয়েট করলে 0 হবে। দরকার নেই, শুধু এইটাকে তুমি এক্স মনে করো। তাহলে 1 - x⁻ -1 মনে করো, তাহলে একবার লিখলে 1 + 3/2 আইডি। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে dx মানে হলো 1 আর 3/2 i হয়ে গেল। এখানে একটা d আবার আছে নিচে এখানে, তার মানে একবার ইন্টিগ্রেট করে দিবা। d থাকলে নিচে একটা d থাকলে ইন্টিগ্রেট করে দিবা। ইন্টিগ্রেট করে দিলে এই যে এটা পাওয়া গেছে, e⁻ix এর মান আমি বসাই দিলাম cos x + i sin x দিয়ে, এগুলো আমরা গুণ করে ফেলবো। এগুলা দি ইমাজিনারি পার্ট শব্দটা এখনো লিখে রেখেছি, ইমাজিনারি পার্ট লাস্টে লিখবো, ইমাজিনারি পার্ট যেটা হয় সেটা cos x + i sin x। এই পাশে দেখো আমি একটা কাজ করলাম, এখানে যদি একটা i গুণ নেই লবে, হরে যদি একটা i গুণ নিই, তাহলে হরে i স্কয়ার না, i স্কয়ার মানে -1, সেই -1 আর এখানে একটা -1 কেটে দিয়ে আমি মাইনাসটাই তুলে দিয়েছি। এগুলা তোমরা নিজেরাই সব টেকনিক অনেক জানো, তবে খুব সতর্ক থাকবে। আমি দেখো এখানে 1/i আছে আর এখানে i/4 লিখলাম, মানে আইটা উপরে লিখলাম, মাঝখান থেকে এই মাইনাসটা তুলে দিলাম। এগুলা তো বুঝতে পারো তাই না? এগুলা এইখানে দুটো টার্ম এখানে দুটো টার্ম গুণ করে দিবে একে অপরের সাথে, চারটা টার্ম হবে। জি স্যার। চারটা টার্ম যদি গুণ করি, আমি এখানে গুণ করে দেখো এই চারটা টার্ম লিখেছি, আমি একেবারেই ভেঙে ভেঙে করেছি। দেখো আই গুলা এর ভিতরে গুণ করে দিয়েছি, যা হবে তা মানে একেবারে ভেঙে ভেঙে করে দেওয়া আছে। তোমরা শুধু বোঝার চেষ্টা করবে কি করেছি। এখান থেকে ইমাজিনারি পার্ট কোনটা, এটা ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এই দুটা শুধু লিখবে, ইমাজিনারি পার্টটুকুই লিখবে শুধু, এটাই হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে জেনারেল সলিউশন হলো দুটা যোগ করলেই হবে। কাজ হয়েছে? এ দুটো যোগ করলেই জেনারেল সলিউশন। জালিম এই নুরুজ্জামান, তুমি কি পিকনিকে যাচ্ছ নাকি? যেতে পারবে না না? আচ্ছা, আমি কোনো ঠিক নেই, অন্যদের উপর নির্ভর করে। ওকে, তাহলে বলা যাচ্ছে যে আমাদের ওখানে শেষ। তোমাদের এগুলা দেখবে, কোথাও সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? স্যার এই স্লাইডটা স্যার দেওয়া হয়েছিল না স্যার। কেন দেয়া হয়েছিল না? স্যার ওই যে স্যার অর্ধেক দেওয়া হয়েছিল স্যার, ওই যে 20 পৃষ্ঠা 27 পৃষ্ঠা পর্যন্ত আর কি। আচ্ছা, তোমাদের বলা যায় এখানে তোমাদের জন্য আমি আর আমার এখানে আর নেই এখন, তোমাদের এইটা দিয়ে দিচ্ছি আজকে, তোমরা নিজেরা দেখবে, ঠিক আছে? দেখার পরে জি স্যার, এটা দিয়ে দিলে ভুল দেখি। ত্রুটি থাকলে, ঠিক আছে, সেটা আমাকে জানাবে। আর আমি অন্য কোনো ক্লাস, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন, যেমন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন গুলো তোমাদের জন্য না, মেকানিক্যাল, সিভিল বা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। তোমাদের জন্য এই হায়ার অর্ডারের যদি অ্যাপ্লিকেশন আমি খুঁজে পাই, তাহলে আমি আবার পড়াবো, ঠিক আছে? সেটা একটা ক্লাস বড় জোর লাগতে পারে, একটা প্রবলেমই হয়তো বা দিতে পারি, একাধিক অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া তো আসলে ডিফিকাল্ট। এগুলো তোমাদের জন্য না, তোমাদের জন্য আমি পুরো স্লাইডটাই দিবনি, তোমাদের যতটুকু পড়াইছি সেগুলো তোমরা সেগুলাই পড়বে পরীক্ষায়। ওকে, তোমরা দেখতে থাকো এগুলা। স্লাইডটা একসাথে দিলে ভালো হইতো, আমরা আর কি ফটোকপি করে নিতাম বাহির থেকে, সুবিধা তোমরা, হইতো। আমি বলি তোমরা, আমি এখানে গতবার আমার এই অন্যদের জন্য প্রিপারেশন করতে গিয়ে আমার সবই চলে গেছিল, একটা ঝামেলা হয়েছিল, আমি এগুলো চাচ্ছি না ঝামেলা করতে। তোমাদের যা পড়তে মানা করেছি তা তোমরা সেগুলো বাদ দিয়ে তোমাদের মতো করে তৈরি করে নিতে পারো, কিন্তু সবই আছে, তোমাদের যতটুকু পড়াইছি তোমরা সেটুকু নিবে, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই আউট করে দেবে। যেমন এখানে আমি কোন পর্যন্ত পড়ালাম তোমরা তো বুঝতেই পারবে লেকচার দেখে, যে এই পর্যন্ত পড়াইছি, ওর পরের গুলা বাদ।
এই যে আজকে যে পর্যন্ত পড়ালাম এরপর এগুলা বাদ, এরপর অনেক কিছু আছে সেগুলো তোমরা নিজেরাই বাদ দিয়ে দিবে। স্যার আজকে লাস্ট কোন পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল? আমাদের সিলেবাস কি আজকে পর্যন্ত শেষ? হ্যাঁ বলা যায় এ পর্যন্ত শেষ। তোমাদের পড়ালাম হচ্ছে এই যে 44 পেজ পর্যন্ত, 44 পেজ পর্যন্ত, 45 পেজ না 44 পেজ পর্যন্ত তোমরা পড়বে, অর্থাৎ স্যার 28 আমাদের একটু নেক্সট প্রবলেম পর্যন্ত। উইকে স্যার একটু ওভারভিউ দিলে ভালো হইতো স্যার একদিন। হ্যাঁ নেক্সট উইকে ইভেন আমি ক্লাস লেকচারও পড়াতে পারি, কারণ তোমাদের যদি হায়ার অর্ডারের অ্যাপ্লিকেশন দিয়ে একটা আমি ম্যানেজ করতে পারি তাহলে সেগুলোও পড়াতে পারি। ওকে, নেক্সট উইকে আমি কি পড়াবো এখনো জানি না। আচ্ছা, মানে আমাদের একটু ওভারভিউ দিলে ভালো হইতো স্যার সম্পূর্ণ সিলেবাসটার উপর। তোমরা নিজেরা আগে দেখো, আমি আজকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা 44 পেজ পর্যন্ত দেখো। ওকে, জি স্যার, জি স্যার। 44 পেজ পর্যন্ত দেখবা, দেখে যদি কোনো সমস্যা থাকে সেটার উপর ওভারভিউ দেওয়াটা সহজ, কারণ টোটাল ওভারভিউটা এমন হয় যে সবই বোঝানো লাগবে, তাহলে তো ডিফিকাল্ট। তোমরা পড়তে থাকো, আর নেক্সট ক্লাসে হয়তোবা আমি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কি 7 রোল আছে? 7 না স্যার 7 রোল নাই স্যার। এ কি পার্মানেন্টলি অ্যাবসেন্ট, তাই না? স্যার আচ্ছা, তারপরে হচ্ছে 20 প্রেজেন্ট নেই না? নাই। স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, ছিল মেবি। 20 কই, আমি 20 কে তো দেখলাম না। ছিল স্যার এতক্ষণ। ছিল? জি স্যার। আর আচ্ছা ঠিক আছে, 29 আছে কি? 29 তো নাই না? 29 নাই। আচ্ছা 18 18 সিরিজের 8 রোল 11 এর বাসায় কারেন্ট চলে গেছে, ওই ছিল এক্ষুনি ডিসকানেক্ট হয়ে গেল। আমি যাদের বলিনি তারা সবাই প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে, আর যাদের ডাকছি তাদের প্রেজেন্টলি সন্দেহ আছে, তাই তাদের নাম বলছি। স্যার 18 সিরিজের 12 আর হচ্ছে 08। হ্যাঁ 180 এর এটা দেওয়া হয়ে গেছে, 12 আর 08 দেওয়া হয়েছে প্রেজেন্ট। জি স্যার। 8 আর 12 ওকে, দুইজনই তো না? জি স্যার। দুইজনই দেখছি। যাদের ডাকিনি তাদের দেওয়া হয়ে গেছে। 7 তো পার্মানেন্টলি নাই, 20 তে এখন দিলাম, বাকি থাকলো একজন 29 ছাড়া সবাই প্রেজেন্ট আর কি। 29 ছাড়া সবাই প্রেজেন্ট। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সিএফপি তোমাদের আজকে ওই যে সিএফপি নামে যে ইটা আছে ওটাতে আমি পাঠাই দিব এখনই, তোমরা নিয়ে নিও। ওকে, জি স্যার। আর